সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মার্কিন নয়া প্রেসিডেন্ট বাইডেনও মনে করেন না সিনেটে ট্রাম্পকে অভিযুক্ত করা সম্ভব হবে। দক্ষিণ চীন সাগরের লেইঝো উপদ্বীপে উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়া করবে চীন। মুসলিমরা হাতে চুরি পরে নেই, বিজেপি 10টা মারলে আমরা 20টা মারব, বললেন আব্বাস সিদ্দিকী। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বিভাজন বাড়ছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতি মহামারী ও মন্দার ধাক্কায় দিশেহারা ইতালি, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। বয়স্কদের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ না করার দাবি ভুয়া। এবং অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে ইরান, জানালেন ডক্টর সালেহি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাইডেনও মনে করেন না সিনেটে ট্রাম্পকে অভিযুক্ত করা সম্ভব হবে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি এটা হতেই হবে। তিনি আরও বলেন, যদি এটা অর্থাৎ ট্রাম্পের অভিশংসন বিচার না হয় তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে। তবে বাইডেন মনে করেন না যে ট্রাম্পকে অভিযুক্ত করার পক্ষে 17 রিপাবলিকান ভোট দেবে। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর সিনেটে পরিবর্তন হয়েছে ঠিকই, তবে এতটা পরিবর্তন হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। 13 জানুয়ারি 232-197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সোমবার সিনেটে পাঠানো হয়েছে। সেখানে বিচার প্রক্রিয়ার পর 2/3 ভোটে পাশ করাতে হবে এটি। এর জন্য প্রস্তাবের পক্ষে ডেমোক্রেটদের পাশাপাশি 17 জন রিপাবলিকানের ভোটও প্রয়োজন হবে। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া করবে চীন। কিছুদিন আগেও চীন অভিযোগ করেছিল প্রায়শই তাদের সমুদ্রসীমায় প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এরপরই মঙ্গলবার চীন মহড়ার ঘোষণা দেয়। দেশটির মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একটি নোটিশে উল্লেখ করে 27 থেকে 30 জানুয়ারি পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের লেইঝো উপদ্বীপের উপসাগরীয় অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে মহড়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। চীন 9 ড্যাশ লাইনের পর সাগরের পুরো এলাকা সম্পূর্ণটি নিজেদের দাবি করে আসছে। একই অঞ্চলকে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, এমনকি তাইওয়ানও নিজেদের দাবি করছে। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছিল, দক্ষিণ চীন সাগরে অন্য কারো উপস্থিতি হবে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো। আর এই কাজ থেকে বিরত থাকতে বেইজিং হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটনকে। মালিকানা নিয়ে বিতর্ক থাকা দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশ নিজের বলে দাবি করে আসছে চীন। এছাড়া কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম একটি দ্বীপ তৈরি করছে দেশটি। মার্কিন ওই রণতরী USS কার্ল ভিনসনকে দক্ষিণ চীনে সর্বশেষ দেখা গিয়েছিল 2 বছর আগে মালয়েশিয়ার নৌ ও বিমান বাহিনীর সঙ্গে মহড়ার সময়। মুসলিমরা হাতে চুরি পরে নেই। তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ভারতের ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছেন, আমি বলেছিলাম আসুন 44টা আসন আমাকে দিন, 250টা আপনি নিন, কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে, গায়ের জোর দেখাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, আর বলছে বিজেপি চলে আসবে, ওদিকে বিজেপিও আবার বলছে মারব। তিনি বলেন,
উনি দরজা খুলে বলছেন, চলে এসো চলে এসো। যেই হুড়মুড় করে ঢুকেছি অমনি তালা মেরে দিয়েছে। আর বেরোনোর কথা বললেই বলছে বিজিবি আছে। 1, 2, 3 বছর ধরে ওভাবেই ফেলে রেখে দিচ্ছে। আসলে বিজিবির জুজু দেখিয়ে জেলে ভরছে প্রশাসন। বিজিবি যদি 10টা মারে আমরাও হাতে চুরি পরে নেই, 20টা মারব। ফুরফুরা পীরজাদা বলেন, আসন্ন বিধানসভা ভোটে মালদা জেলায় 6টি আসনে প্রার্থী দেওয়া হবে। তবে যদি অন্য দলের সঙ্গে সমঝোতা হয় সেক্ষেত্রে সমঝোতার সূত্রে আসন সংখ্যা কমতে পারে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি লাগাতার সংখ্যালঘু এলাকার সভা থেকে আদিবাসী, দলিত ও মুসলিমদের নিয়ে ফ্রন্ট গঠনের কথা বলে আসছিলেন। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভাজন দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস। সংস্থাটি সোমবার জোর দিয়ে বলছে, টিকার ডোজ সমানভাবে বিতরণে ব্যর্থ হলে বিশ্বকে কোটি কোটি ডলার অর্থনৈতিক খরচ মোকাবিলা করতে হবে। WHO জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলায় টিকা তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য সংস্থাটির $2,600 কোটি প্রয়োজন। সংস্থাটির প্রধান বলেছেন, ধনী দেশগুলো ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে, কিন্তু বিশ্বের স্বল্প উন্নত দেশগুলো দেখছে এবং অপেক্ষা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দিন চলে যাচ্ছে, করোনার টিকা পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যবধান ব্যাপক হচ্ছে। তেদ্রোস আধানোম বলেন, টিকা জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে পারে, কিন্তু প্রত্যেক দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থের জন্য টিকার সমবন্টনকে সমর্থন করতে হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, টিকা জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির 9.2 ট্রিলিয়ন ক্ষতি হবে। WHO প্রধান বলেন, টিকা আমাদের আশা দিচ্ছে, এই কারণে আমরা এখন যে জীবন হারাচ্ছি তা আরও মর্মান্তিক হয়ে যাচ্ছে। আমাদের অবশ্যই আশা রাখতে হবে, পদক্ষেপও নিতে হবে। অতি মহামারী ও মন্দার ধাক্কায় দিশেহারা ইতালি। করোনা মহামারীতে অর্থনৈতিক অস্থিরতার জেরে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে। মঙ্গলবার 26 জানুয়ারি ঢাকা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক শেষে দেশটির প্রেসিডেন্টের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি ওই বৈঠকে তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন। এরপরই দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লোর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। করোনা মহামারীর কারণে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে কন্তে হয়তো নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন। করোনার বড় ধাক্কা লেগেছে ইউরোপের বড় অর্থনীতির দেশ ইতালিতে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 24,75,372। এর মধ্যে মারা গেছে 85,881 জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে 18,97,861 জন। করোনা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপে হতাশ হয়ে গত 13 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইতালিয়া বিভা পার্টিকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের আস্থা ভোটে কোনো মতে টিকে যান কন্তে, কিন্তু সিনেটের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে তার সরকার বেশ দুর্বল হয়ে পড়েছে। এর আগে 2016 সালের 5 ডিসেম্বর পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন তিনি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র 2.5 বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি। বয়স্কদের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ না করার দাবি ভুয়া। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিতর্কিত রিপোর্ট জার্মান মিডিয়ায়। জার্মানির 2টি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে,
অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না। তাদের দাবি 65 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র 8 থেকে 10%। এবিসি নিউজের বরাতে জানা যায়, জার্মান মিডিয়ার এই রিপোর্ট উড়িয়ে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তারা জোর গলায় বলেছে তাদের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। তাদের দাবি, গত নভেম্বরে তারা সব তথ্য দ্য ল্যান্সেটে প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজ নেয়ার পর 100% ক্ষেত্রে বয়স্কদের দেহেও অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার দাবি, সংবাদপত্রের রিপোর্ট ভুল। ডিডব্লিউকে লিখিতভাবে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের ভ্যাকসিন কমিটি এবং জাতীয় মেডিসিন রেগুলেটর বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। হ্যান্ডলসবেট নামে পরিচিত এক সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে বলেছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন 8% কার্যকর। অপর সংবাদ মাধ্যম বিল্ডের রিপোর্ট জানাচ্ছে তা 10% কম কার্যকর। দুটি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, জার্মান সরকারের পরিকল্পনা ছিল যারা সেন্টারে আসতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে এই ভ্যাকসিন দেয়া, কারণ এই ভ্যাকসিন নিয়ে যাওয়া ও রাখা সহজ। ফাইজার বায়োএনটেকের মতো -70 ডিগ্রিতে রাখতে হয় না। গত মাসে অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিন ইউরোপে চালুর অনুমোদন চেয়েছিল। জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্ভবত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইএমএ। অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালিহি বলেছেন, তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। একবিংশ শতাব্দীতে এই প্রযুক্তি বিজ্ঞান, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তিতে পরিণত হচ্ছে বলে তিনি জানান। মঙ্গলবার কোয়ান্টাম ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালেহি বলেন, ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা 2016 সাল থেকে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা গোটা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি তা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইরান কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিয়ে কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে এ বিষয়ে সাফল্য এসেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।